হুমায়রা নূর, আপনার কাছে তো শুনি আপনি কি লাভ দেখছেন, পরিবর্তনটা কোথায় হলো যদি এরকমটা হয় এক সিন্ডিকেট থেকে আরেক সিন্ডিকেটে যাওয়া? আর এখানে এন্টারটেইনমেন্টের কথা বলছে ওমামা ফাতেমা, কিন্তু আমি মনে করি ব্যাপারটা এত এত হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। আইন হাতে তুলে কেউ কোনো কারণে নিতে পারে না, এবং এখানে যারা আছে সবাই দায়িত্বশীল এবং শিক্ষিত। আমরা মনে করি যে ডাকসু প্রতিনিধিরা এটা বোঝার যথেষ্ট সক্ষমতা রাখে যে আইন হাতে তুলে নিতে তারা কোনোভাবেই পারে না। তো আমরা তো সেই ধরনের ঘটনা ঘটতে দেখছি, এবং আসলে এই দায় তো পুরো ডাকসুকেই নিতে হবে শেষ পর্যন্ত, কারণ ডাকসুর একজন প্রতিনিধি যখন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে, মব ক্রিয়েট করার মতো অভিযোগ এসেছে, আপনি জানেন যে কিভাবে হকারদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে, তখন তো আমরা আসলে ডাকসুকে কোনো রকম তাদেরকে সমর্থনই করতে দেখেছি কাজগুলো যেগুলো সমালোচনা হয়েছে। দেখেন, যেটা প্রশাসনের কাজ সেটা প্রশাসনকে করতে দিতে হবে, কিন্তু প্রশাসনের কাজ যদি আপনার হাতে তুলে নিতে হয় তাহলে সেটা প্রশাসনকে বলতে হবে যে এই দায়িত্বটা ডাকসুকে দিয়েছি। কারণ কারো ভালো করতে গিয়ে, বা ওই যে আজকাল তো সস্তার জনপ্রিয়তা পাওয়া যায়, মোবাইলটা খুললেই অনেক জনপ্রিয় হয়ে যাওয়া যায়। তো এই যে উমামা যেটা বললেন, সেইটা যদি উদ্দেশ্য হয়, বা যদি ধরেন ভালোও যদি মনে করে নি যে ভালোটাই করার চেষ্টা করেছে, সেই উদ্দেশ্যেও যদি করে, সেটার একটা আপনার স্পেসিফিক অথরিটি লাগে। এটা আমার স্বল্প জ্ঞান বলে যে অথরিটি ছাড়া আপনি যখন যাই করবেন সেটাকে মানুষ প্রশ্ন তুলবে। একটু আগে নির্বাচনী প্রচারণায় নারীদের প্রতি সহিংসতা নিয়ে কথা বলছিলাম না, সেখানেও কিন্তু একই কথা বলেছি যে যে যতটুকু ভুল করেছে সেই ভুলের বিরুদ্ধে আপনি ঠিক ততটুকু ফোর্স অ্যাপ্লাই করতে পারবেন, এর বাইরে গেলেই সেটা কিন্তু অপরাধ হয়ে যাবে। আজকে টাঙ্গাইলে দেখলাম যে জামাত ইসলামের নারী কর্মীদের উপর বিএনপির কিছু লোকজন লাথি মারছে, আরেক জায়গায় দেখলাম নিকাব খোলার চেষ্টা করছে। ধরেন আমি তো যেই বিএনপিকে চিনি সেই বিএনপি তো নারীদেরকে এইভাবে অপদস্থ হেনস্থা করার কথা না। তাহলে যেই নেতাকর্মীরা এগুলো করছে তাদেরকে কন্ট্রোল করবে কারা? এই মুহূর্তে এসে যেই নেতারা কন্ট্রোল করার কথা সেই নেতারা, ধরেন পাপিয়াপা যেই বক্তব্যটা দিয়েছেন সেটাও তো সহিংসতার উদ্রেক করে। আবার মোশাররফ ঠাকুর আমার সাথে একটা টক শোতে বসে উনি যেই নোংরা ভাষায় আমার সাথে কথা বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন উনি এই প্রসঙ্গে, আমার আপনার সাথে উনি দুঃখ প্রকাশ করেছেন, আনকন্ডিশনাল সরি উনি বলেন নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনার ব্যাপারে বারবার নারীদের প্রতি সহিংসতামূলক আচরণের অভিযোগ আসছে, কিন্তু বিএনপি থেকে ওনার ব্যাপারে কোনো পদক্ষেপই নেওয়া হচ্ছে না, বরং উনি কিন্তু সব জায়গায় বিএনপিকে রিপ্রেজেন্ট করছেন। আমরা কোথাও কোনো পদক্ষেপ দেখি না, আমরা এনসিপিতেও দেখি না, এটা বলে লাভ নেই। আমাদের দলে যখন নারীর প্রতি সহিংসতা হয়েছে, আমি নিজে যখন ভুল করেছে আমি জনসম্মুখে ক্ষমা চেয়েছি। আবার আমাদের দলে যখন নারীর প্রতি কোনো সহিংসতার ব্যাপার ঘটেছে, তদন্ত হয়েছে, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, পুনরায় তার সমস্ত তদন্ত কার্যক্রম শেষ করে তাকে 2 মাসের গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে রেখে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাপারটা আজকে আলোচনায় ডিটেইলে না যাই, কিন্তু আমি একটি প্রশ্ন এখানে করতে চাই, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি কোনো দলে যদি এখানে নারীদের সাথে নারীদের হেনস্থা করে যেটা কথা বলছেন, সেটা কোনোভাবে আমরা সমর্থন করতে পারি না। এটার আমরা বিচার চাই। দলের প্রতিও আমরা আহ্বান জানাবো যে তারা এটা দেখবে যে কেন এই ধরনের ঘটনা ঘটছে এবং কীভাবে এটা স্টপ করানো হয়। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে দীর্ঘ সময় ধরে দেখে আসছি যে তালিমের নামে গিয়ে ধর্মের, আপনি আমাদের ভোট দিলে বেহেশতে যাবেন, এই কথাটা বলা হচ্ছে জামাত ইসলামী থেকে, আপনারা এই বিষয়টা তো একটাবারও কথা বললেন না যে এটা তারা করতে পারে না। আজকে আমরা দেখলাম বিএনপি থেকে বলা হচ্ছে যে ধর্ম বিক্রির নামে, ধর্মের নামে যেভাবে ভোট চাওয়া হচ্ছে এটা নিরপেক্ষ আচরণ না, এবং এটা লিটারেলি একটা নির্বাচনী আচরণবিধিও লঙ্ঘন, এটা ভঙ্গ করছে তারা। সেই জায়গায় আপনাদের কোনো কথা আমরা বলতে শুনি না কেন? আচ্ছা, তার আগে আপনি এর আগে একটা প্রশ্ন করেছিলেন, সেটা একটা ছোট করে উত্তর দিয়ে নেই। আপনি জিজ্ঞেস করেছিলেন যে কেন এই বিশ্ববিদ্যালয় ইলেকশনগুলোতে জামাতের ভোট আওয়ামী লীগের ভোটগুলো বা ছাত্রলীগের ভোটগুলো জামাত পাচ্ছে, বা জামাতের কাছে কেন আওয়ামী লীগের ভোটগুলো যাবে বা যাচ্ছে। আমি একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এই টপিকটা পরে আসি, ছোট করে এক কথা শেষ করে দিচ্ছি। আমার জাস্ট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমি আওয়ামী লীগের যারা আইনজীবী ভাই বোনেরা আছে, তারা তো প্রতিদিন কোর্টে আসে, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা জামাতে কেমনে ভোট দেন, মানে কি হিসাবে ভাই? তখন স্পষ্টভাবে বলেছিল যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে জামাতে ইসলাম যারা এই আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তো বাড়ি থেকে পালিয়েছে, তাদের পরিবার তো অপরাধের সাথে জড়িত ছিল না, এবং যারা বাড়িতে ছিল, যারা অপরাধ করেনি, জামাত ইসলামের লোকজন তাদেরকে মিথ্যা মামলা দেওয়ার জন্য বা এই পরিবারগুলোকে অসহায় অবস্থায় ফেলে দেওয়ার জন্য চেষ্টা করে নাই, বরং তারা সহযোগিতা করেছে, আপনি যেটা একটু আগেই বলছিলেন। অপরপক্ষে
অন্যান্য দল তাদের ব্যাপারে অভিযোগ হচ্ছে, আমরা তো খুবই খারাপ, কারণ আমরা অভ্যুত্থান করে আওয়ামী লীগকে তাড়িয়েই দিয়েছি। আর বিএনপি বা অন্যান্য দলের ব্যাপারে যেটা অভিযোগ সেটা হচ্ছে তাদেরকে হয় মিথ্যা মামলায় নাম জড়িয়েছে ধারাওভাবে, যেটার কারণে মামলাগুলো নষ্ট হয়েছে এবং ভবিষ্যতে দেখা যাবে যে এই মামলাগুলো স্পিরিট নষ্ট হয়েছে। একটা মামলায় ঢালাওভাবে আওয়ামী লীগের গদ বাঁধা, একেবারে অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ না দেখে ঢালাওভাবে নাম ঢুকানো এবং এই নাম কাটানো বা নাম ঢুকানোর ভয় দেখিয়ে তাদের কাছ থেকে পয়সা আদায় করা হয়েছে। আমি দেখেছি যে আমাদের একজন খুবই লার্নেড লয়ার মাসুদ স্যার, ওনাকে বহিষ্কারও করা হয়েছে। উনি এই যে নাম কাটানোর মামলা বাণিজ্যের যে নাম কাটানোর মধ্যে ওনার নামে অভিযোগ এসছে সেই জন্য। তো এইটা মামলা বাণিজ্য নাম কাটানো, তাহলে কি এই সরকারের এখন প্রশাসনের উপরে কোনো রকম আস্থা রাখা যাবে না? এইটা সরকারি প্রশাসনের ব্যাপার না। প্রশাসন তো ভাগাভাগি হয়েছে, এটা তো আমরা সবাই জানি। ধরেন আদালত পাড়া নিয়েছে কেউ, ওই ব্যাংক পাড়া, বিশ্ববিদ্যালয় পাড়া নিয়েছে কেউ, এই ভাগাভাগির গল্প আমরা শুনেছি না? ধরেন আমরা ছাত্র জনতা ওই প্রশাসনিক ভাগাভাগিতে যে ক্ষমতা কাঠামো ধরে রাখার যে দীর্ঘায়নের যে ব্যাপারটা, এটা বুঝতে দেরি হয়ে গিয়েছে, না হলে তো আমরা ঠেকাইতে পারতাম। তার মানে ওই ভাগাভাগির কারণে এই কথাটাও বলা দরকার যেখানে সরকারেরও ব্যর্থতা আছে। সরকার তো মানে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করা বা কন্ট্রোল করা বা তাদের দক্ষতা তো দূরে থাক, তাদের দক্ষতা থাকবে এটাও আশা করি না, বাট মিনিমাম যেইটুকু তাদের দায়িত্ব পালন করে কথা, সেটা সম্পূর্ণ তারা ব্যর্থ। আর আরেকটা প্রশ্ন যেটা আপনি করছিলেন, সরি একটু আবার বলবেন কাইন্ডলি, ছোট করে জাস্ট এক লাইন। আমার মনে হয় যে আমার এই যে প্রশ্নটা আগে করেছিলাম আপনাকে, আমি নিজেও আসলে ভুলে গেছি। আমি অন্য প্রসঙ্গে একটু যেতে চাই, কারণ অনেকটা সময় চলে গেছে। আমি ধর্ম নিয়ে কথা বলছিলাম, দুঃখিত। আমি ধর্মের নামে ভোট নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে, করে যে আপনি তালিমের নামে যে বলছি, ধরেন মোটা দাগে আমি অনেক জায়গায় এই কথাটা বলেছি যে মানুষকে নৈতিকতার বিচারে এবং মানবিকতার বিচারে তাকে আসলে অ্যাসেস করা উচিত, সে বা তারা কতটুকু ভালো কতটুকু খারাপ। এখন একজন অমুসলিম তিনিও একজন ভালো মানুষ হতে পারেন, তাকে আমার অবিশ্বাস করার সুযোগ নাই। কিন্তু এই ভোটের গাড়িতে উঠে সব দলই দেখি ধর্ম বিক্রি করা শুরু করেছে। সবাই ইসলামের কথা বলছে, সবাই বলছে যে সরকারে গেলে মদিনা সনদ কায়েম করব, ইসলামের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। আবার জামাতে ইসলামের কথা আমার ঘরে আসে নাই, আসার সুযোগও পায় নাই, কিন্তু জামাতে ইসলামের কথা শুনতে পাচ্ছি যে ওনারা জান্নাত বাপে জামাতে ভোট দিলে এই ধরনের কথা বলছে। তবে আমি ওনাদের সাথে এই সামান্য কদিনে যতটুকু নির্বাচনী কাজে যেতে হয়েছে গিয়েছি, আমি যেটা শুনেছি ওনারা যেটা বলছেন সেটা হচ্ছে যে সৎ এবং যোগ্য নেতৃত্ব বেছে নেওয়া এইটা ইমানি দায়িত্ব, এবং কে সৎ তাদেরকে আপনার বেছে নিতে হবে। এবং এটার সাথে ওনারা দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছেন, এটাও সত্যি, কিন্তু আমি ওই কথাটা ফেলে দিতে পারি না। একজন সৎলোক তো বিএনপিতেও থাকতে পারে, একজন সৎলোক জামাতেও থাকতে পারে, এনসিপিতেও থাকতে পারে। বেহেশতে যাওয়া কিভাবে রিলেটেড? মার্কায় ভোট দেওয়ার সাথে এটা সম্পূর্ণ জিনিস কতটুকু আমি নিজ কানে যেটা শুনি না সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি না। যেটা আমি নিজ কানে শুনেছি এটা অনেক সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি যে একজন ওনারা যাদেরকে বলেছে যে একজন সৎ এবং যোগ্য নেতৃত্বকে ভোট দিয়ে জিতিয়ে আনা, এটা ইমানি দায়িত্ব। কথাটা আপনারাও বলতে পারেন যে শাপলাগুলিতে ভোট দিলে জান্নাতে যাবেন, তাহলে আপনারাও এটা বলতে পারেন। কারণ আপনাদের এইটার সাথে এই কথার কোনো মিল নাই। আমি একজন সাধারণ নাগরিকের কি দায়িত্ব সেটা বলেছি। একজন সৎ এবং যোগ্য মানুষকে তারা নির্বাচন করবেন, সেটা দলমত নির্বিশেষে। এটা আমি আমার দলের ঊর্ধ্বে গিয়ে কিন্তু বলেছে আপা। আমি কি চিনি না যে ধরেন একজন বামপন্থী রাজনীতি করা একজন ব্যক্তি যিনি আমার পরিবারেরও সদস্য, তাকে তো আমি ছোটবেলা থেকে দেখেছি, তাকে আমি সাম্যের রাজনীতি করতে দেখেছি, গরিব মানুষের সাথে ভালো ব্যবহার করতে দেখেছি। তাই বলে কি আমি বলবো না যে উনি বামপন্থী রাজনীতি করে দেখে উনাকে না জিতান উনি ভালো না খারাপ? আমি অবশ্যই বলবো ওনাকে জিতান, কারণ উনি ভালো মানুষ। আবার আমি যাদের সাথে আমিও বড় হয়েছি, যেই বিএনপি আমার ফ্যামিলিতে করতো, আমার নানা কেমন ছিল জানেন? আচ্ছা, আমার পাশের বাসায় ছোট করে একদম ছোট করে বলি, পরে আসি, একেবারে সময় নেই আমার এখানে, আমি একটু আসবো। আজকে ভালো মানুষ চুজ করুক, এইটাই বড় কথা। ধর্ম বিক্রি করে ভোট দেওয়ার কিছু নাই তো। কিন্তু সেই জায়গা থেকে আপনারা, এটা তো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, আপনারা সাথে আছেন কিন্তু কোনো কথা কেন বলছেন না? পাশাপাশি একটি প্রশ্ন এসেই যায় যে আপনাদেরই তো বলেছিলেন যে জামাত ইসলামী ভণ্ড, জামাত ভণ্ডামি বন্ধ করেন, আপনার দলের নেতারা এই কথাটা বলেছিলেন। তো এখন তাদেরকে আপনারা শত যোগ্য প্রার্থী এবং তারাই ক্ষমতায় আসলে
দেশে পরিবর্তন হবে, এটা আপনারা কেন মনে করছেন? আমি সময় থাকলে সংক্ষেপে আমি একটু পরে আসবো এই বিষয়টা, আমি উত্তর দিতে পারবো এই কথা। ওকে ওকে, সেটা হচ্ছে আমরা ইভালুয়েট করেছি যে কারা সংস্কারের পক্ষে এবং দেশের উন্নয়নের পক্ষে, এবং তাদের যে ইসলামের রাষ্ট্র কায়েম করার বিষয়ে যে প্রশ্নটা, সেই প্রশ্নটাতে আমরা স্পষ্টভাবে উত্তর চেয়েছি। তারা বলেছে যে এই জোট সরকার ক্ষমতায় গেলে দুর্নীতি বিরোধী, আগ্রাসন বিরোধী এবং বিচার নিশ্চিত করার রাজনীতি করবে, এবং এইটা হচ্ছে এই জোটের অ্যাসপিরেশন, জোটের এজেন্ডা, এবং আমরা একটা ওয়েলফেয়ার স্টেট করব। এখানে ধর্মের বিষয়ে স্পষ্টতা আছে যে ধর্মীয় রাজনীতি করবে না, কিন্তু যেইটা এখন বিএনপি, দেখেন আমি আপনাকে 100টা উদাহরণ দিতে পারবো যে বিএনপি থেকে বলা হচ্ছে গণভোটে না প্রচারণা করার জন্য, 100টা উদাহরণ দিতে পারবো, কিন্তু ওনাদের কর্তা ব্যক্তিরা গণভোটে হ্যাঁ দিতেই হবে এটা বলছেন, কিন্তু আবার কর্মীরা করছেন আরেকটা কাজ। এই জায়গাটা যখন আমাদের সাথে আসবো আপনার কাছে, আপনারা বলছেন সংস্কারের জন্য, ওই জায়গাটায় আমাদেরকে জামাতের সাথে যেতে মানে হয়েছে। আপনার স্টেটমেন্টটা ভুল ছিল। আপনারা যেটা বলেছিলেন জামাত ইসলামকে ভণ্ডামি ছাড়েন, ভণ্ডামি আমাদেরকে এই মুহূর্তে প্রো রিফর্ম অ্যালায়েন্স করতে হয়েছে, তাহলে আপনার সেই স্টেটমেন্টটা